এই সেমিনারে বলার জন্য আমন্ত্রণ পেলাম। অভিজিৎ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, মোনালিসাদি বলেছিলেন, তখন আমার একটা অন্য আনন্দ হয়। সে আনন্দটা এই জন্য যে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে যেখানে বাংলা বিভাগ রয়েছে সেখানে খুব একটা দলিত সাহিত্য চর্চা হয় না। কোথাওই বাংলা সিলেবাসে দলিত সাহিত্য আমরা দেখতে পাবো না। একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে, কিন্তু সেটা মতুয়া সাহিত্য নামে, কেবলমাত্র মতুয়া সাহিত্য সেখানে রয়েছে। ফলত দলিত সাহিত্য এই বিষয়টা ওইভাবে নেই। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা বিভাগে দলিত নন্দন তত্ত্ব পাঠ্য হয়েছে খুব সাম্প্রতিক কালে, এবং দলিত আন্দোলন বলে একটা ছোট্ট জায়গা রয়েছে। দলিত সাহিত্য মূলত চর্চা করা হয় ইংরেজি এবং তুলনামূলক সাহিত্য বিভাগে। বাংলা বিভাগগুলোতে অনেক জায়গাতে অনেকে পিএইচডি করেছেন বা করছেন, এমফিল করছেন, কিন্তু অনার্স বা এমএর পাঠ্যক্রমে যে দলিত সাহিত্য আসা সেইটা খুব একটা ঘটেনি। এখন প্রশ্নটা হচ্ছে এইটা কেন ঘটলো না? অন্যান্য ভাষার ক্ষেত্রে তো ঘটলো, তাহলে বাংলার ক্ষেত্রে কেন ঘটলো না? ওই যে প্রশ্ন দিয়ে অভিজিৎ আজকে আলোচনা শুরু করেছিলেন যে বাংলায় কাস্ট আছে কি নেই ইত্যাদি, এই নিয়ে দীর্ঘদিনের একটা আলোচনা, মানুষের প্রশ্ন, সন্দেহ, দ্বিধা, নানা কিছু রয়েছে, এবং তার জন্য অনেকে অনেক রকম ঘটনাকে দায়ী করেন, এবং তার একটা না বড় হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরি আছে। তো সেইটা অতটা বলার সুযোগ নেই আজকে। আমি তবুও ছোট ছোট করে কিছু জিনিস বলার চেষ্টা করব, যে কারণে আমার বক্তৃতার বিষয়টাও আমি সেই রকমই রেখেছি। আমরা যখনই আমি দলিত সাহিত্য এবং অনুবাদ সাহিত্য এই দুটো জিনিস চর্চা করি, তো এই দুটো বিষয় চর্চা করতে গেলে দুটো বেসিক প্রশ্নের সম্মুখীন হতে হয় যত জায়গায় সেমিনারে আমরা যাই। সেটা বাচ্চাও জানেন, সায়ন্তনদাও জানেন, কল্যাণী দিও জানেন। অনুবাদ চর্চা করতে গেলে একটা প্রশ্ন যে অনুবাদ মূলের মতো কিনা, আর দলিত সাহিত্য নিয়ে কোথাও আলোচনা করতে গেলে এটা প্রশ্ন যে দলিত সাহিত্য কাকে বলবো। এখন কথাটা হচ্ছে যে যখনই দলিত সাহিত্য বলছি এটা একটা প্রতিরোধের সাহিত্য, মানে এ তো কারোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে তো এই সাহিত্যটা তৈরি হয়েছে। ওই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো এই বলে যে কেউ কোনো বিষয় ব্যক্তিগতভাবে নেবেন না, যে কোনো ব্যক্তিকে কাউকে বলা হচ্ছে না। বিষয়টা হচ্ছে এইটা আমাদের একটি সামূহিক বা গোষ্ঠীগত অসচেতনতা থেকে আসে, যে আমাদের সচেতনতার মধ্যে নেই। দলিত সাহিত্য কাকে বলবো বা দলিত কে, এই উত্তরগুলো জানা খুব একটা কঠিন নয়, কিন্তু আমাদের জানার তেমন প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হয়নি? তার কারণ আমাদের বিদ্যায়তনিক পরিসরে এই বিষয়টা খুব একটা সমস্যাপূর্ণ বিষয় হয়ে আমাদের সামনে কখনো আসেনি বলেই আমাদের জানার প্রয়োজন হয়নি। না জানাটা দোষের, এটা আমি বলছি না, কিন্তু বোঝার চেষ্টা করছি কেন জানার প্রয়োজন হয়নি বা আমরা এতজন কেন জানি না। তার কারণ এটা খুব একটা বড় প্রশ্ন হিসেবে আমাদের সামনে আসেনি। এবার প্রশ্ন হচ্ছে কেন বড় প্রশ্ন হিসেবে আমাদের সামনে আসেনি? তার কারণ আমরা বাংলার ক্ষেত্রে দলিত এই বিষয়টাকে খুব বড় রাজনৈতিক প্রশ্ন হিসেবে উত্থাপিত হতে দেখিনি। আমরা দলিত আন্দোলন হয়েছে, ছোটখাটো নানা রকম আন্দোলন হয়েছে। চুনি কোটালের আত্মহত্যার ঘটনা যখন ঘটে সেইটা মানে ব্যাপক সাড়া ফেলেছিল, যে কারণে দলিত সাহিত্য সংস্থার যে মুখপত্র চতুর্থ দুনিয়া বা চতুর্থ দুনিয়া প্রকাশনী ইত্যাদি প্রতিষ্ঠিত হওয়া, এবং কল্যাণীদি ছাত্র জীবন থেকে নীড় ঋতুপত্র এই পত্রিকাগুলো সম্পাদনা করে আসছেন, কিন্তু এইগুলো তেমনভাবে আলোচনার বিষয়ের মধ্যে আসেনি। তার কারণ নির্বাচনী রাজনীতিতে খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়নি দলিত এই রাজনৈতিক প্রশ্নটা। কিন্তু এটা তো মনে হবে যে মতুয়া ভোট, সবাই ভোটের আগে মতুয়াদের কাছে যায়, মতুয়া ভোটটা বড় ব্যাপার হয়েছে, মতুয়া এই ধর্মীয় আইডেন্টিটিটা বড় ব্যাপার হয়েছে, কিন্তু দলিত এই রাজনৈতিক প্রশ্নটা কখনো বড় ব্যাপার হয়ে দেখা দেয়নি। অন্তত স্বাধীন ভারতে বাংলার ক্ষেত্রে এটা তেমন হয়নি। সেই কারণে আমাদের একটা অসচেতন মন তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। এই যে অসচেতন মন তৈরি হয়েছে, এবার সেইটাকে ধাক্কা মারার জন্য, ধাক্কা দেওয়ার জন্য তো একটা বড় আন্দোলন দরকার। সেই বড় আন্দোলনটা যখন সামাজিক স্তরে বা রাজনৈতিক স্তরে হবে তখন সবাই নড়ে চড়ে বসবেন। কিন্তু সাহিত্য তো কম ক্ষমতাশালী নয়, সাহিত্যের তো ব্যাপক ক্ষমতা রয়েছে।
ব্যাপক ক্ষমতা আছে বলেই আজকে দলিত সাহিত্য নিয়ে এই সেমিনারটা হচ্ছে, বা কল্যাণীদির মতো সাহিত্যিক যারা আছেন তাদের আমরা এত সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের লেখালেখি খুব ব্যাপকভাবে পঠিত না হলেও, বড় প্রকাশনী প্রকাশ না করলেও তারা উদ্যোগ নিয়ে প্রকাশ করছেন এবং পঠিত হচ্ছে এবং গবেষণা হচ্ছে, নানা বিশ্ববিদ্যালয়ে নানা জায়গায় গবেষণা হচ্ছে। আমাদের যে বর্ণ ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থার সঙ্গে জাতপাতের প্রশ্নটার একটা পার্থক্য আছে। বিখ্যাত নৃতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস তিনি বলছেন যে আমরা নৃতাত্ত্বিকরা খুব একটা টের পাইনি যে বর্ণ থেকে জাতের প্রশ্নে আমরা কখন এবং কিভাবে এলাম। এইটা খুব একটা স্পষ্ট নয় আমাদের ইতিহাসে দেখতে গেলে। যখন আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি কথা বলছি, তখন কিন্তু আমরা এই বর্ণ ব্যবস্থার কথা বলছি। এই বর্ণ ব্যবস্থায় যারা শূদ্র তারা মোটামুটি, মানে খুব গোদাভাবে ধরে নিতে গেলে তারা মোটামুটি আজকের ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এই বর্ণের মধ্যে যাদের জায়গা হলো না তারা হচ্ছে আউটকাস্ট, তারাই হচ্ছে আসলে দলিত। আজকে যাদের আমরা দলিত বলি বা কনস্টিটিউশনাল আইডেন্টিটিতে যাদের শিডিউল কাস্ট বলা হয়। এবার এই দলিত শব্দটাকে, দলিত শব্দ সেটা সংস্কৃততে আছে, বাংলাতে আছে, এইভাবে খুব সরলীকরণ করে ফেললে হবে না। মানে দলিত শব্দটাকে আক্ষরিক অর্থে গ্রহণ করলে হবে না, এর ব্যঞ্জনা আমাদেরকে বুঝতে হবে। যখন দলিত সাহিত্য বলা হচ্ছে সেটা আভিধানিক অর্থে দলিতকে চিহ্নিত করে দলিত সাহিত্য বলা হচ্ছে না, ওটা ব্যঞ্জনা অর্থে বলা হচ্ছে। তাহলে দলিত সাহিত্য যখন বলা হচ্ছে তখন দলিতের একটা ব্যঞ্জনা আছে। সেই ব্যঞ্জনাটা কি? অত্যন্ত কষ্টে অর্জিত একটা শব্দ এটা। মানে দলিত যখন এই দলিত শব্দটা ব্যবহার করছে, খুব কষ্টে অর্জিত একটা শব্দ। তার কারণ এর পিছনে দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস রয়েছে এবং এর মধ্যে দিয়ে একদল মানুষের মুক্তিকামী মন রয়েছে। সে নিজের মুক্তির চেষ্টা করছে, সে যত রকমভাবে লাঞ্ছিত হয়েছে সেই লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ করছে, সে তার যন্ত্রণার কথা বলছে, কষ্টের কথা বলছে, সে মুক্তিরও পথ খুঁজছে, সে প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে। এবার প্রশ্নটা হচ্ছে, ও অদলিত লিখলে কেন দলিত সাহিত্য হয় না, বা দলিত সাহিত্য কেবল দলিত রায় কেন লিখবেন? ব্যাপারটা এরকম নয়, এই প্রশ্নগুলো করারই দরকার নেই। প্রশ্নটা অন্য দিক থেকে, সেটা হচ্ছে যে দলিত সাহিত্য কি? দলিত সাহিত্য হচ্ছে সেটাই যেটা দলিত লিখছেন দলিত বিষয় নিয়ে, সেটাই দলিত সাহিত্য। এবার মহাশ্বেতা দেবী বা রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র প্রত্যেকে, মানে একজন সাহিত্যিক, যিনি সাহিত্যিক তো সাধারণত আমজনতার থেকে একটু বড় মাপের মানুষ, যে কোনো শিল্পী, কেবল সাহিত্যিক নয়। তবে আমজনতা যেভাবে ভাবেন বা রিয়্যাক্ট করেন, শিল্পীরা সেভাবে রিয়্যাক্ট করেন না, তারা আরেকটু বেশি ভাবতে পারেন। ফলত যে কোনো শিল্পী শুভবুদ্ধিকামী এবং তারা সমাজ পরিবর্তনের চেষ্টা সবসময়ই করেন নানাভাবে। তার মধ্যে একটা বৌদ্ধিক পরিবর্তন তো রয়েছে, যেটা অত্যন্ত জোরালো কিন্তু ধীর গতির। তো রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে দিয়ে এই সমস্ত মুক্তির কথা বলা হয়েছে, কাস্ট ইমানসিপেশনের কথা বলা হয়েছে, শরৎচন্দ্রের লেখালেখির মধ্যে দিয়ে বলা হয়েছে, মহাশ্বেতা দেবীর লেখালেখির মধ্যে দিয়ে বলা হয়েছে, সতীনাথের লেখালেখির মধ্যে দিয়ে বলা হয়েছে, বেশিরভাগ সাহিত্যিকের লেখালেখির মধ্যে দিয়ে বলা হয়েছে। আবার আমাদের বাংলাতেই এক বর্গের সাহিত্যিকরা আছেন যারা খুব সচেতনভাবে এই জাতপাতের প্রশ্নটিকে বাঁচিয়ে রেখেছেন। কয়েক মাস আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছিল এই সময় পত্রিকাতে, এবং সেটা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল, যেখানে শীর্ষেন্দু খুব মানে সোচ্চারে প্রকাশিত হয়ে বলছেন যে উনি কখনো ইন্টারকাস্ট ম্যারেজ চান না, তাই তার উপন্যাসের কোনো নায়ক নায়িকার ইন্টারকাস্ট ম্যারেজ কি প্রেমও হয়নি। হ্যাঁ, এবার এইটা তো বাংলার ক্ষেত্রে একটা অস্বাভাবিক সত্য। বাংলায় তো ইন্টারকাস্ট ম্যারেজ হয়, হয় না তো এমন নয়, অনেক ইন্টারকাস্ট ম্যারেজ হয়। তো আমরা দেখবো এইরকম কিছু বর্গের সাহিত্যিকও রয়েছেন। বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটা সাম্প্রতিককালে বছর দুয়েক আগে একটা উপন্যাস লিখেছেন, স্পষ্টভাবে ব্রাহ্মণ্যবাদী একটা এজেন্ডা নিয়ে সেই উপন্যাস লেখা। ফলত এই ঘটনাগুলো ঘটতে থাকে। এবার এই ঘটনাগুলো আমাদের কাছে এতটাই নর্মাল মনে হয় যে আলাদা করে সমস্যা বলে আমরা এগুলোকে চিহ্নিত করতে পারি না। দলিত যখন দলিত লিখলে, দলিত বিষয় নিয়ে লিখলে তাকেই দলিত সাহিত্য এই জন্য বলা হবে, তার কারণ সেই সাহিত্যের মধ্যে তার লিভড এক্সপিরিয়েন্স বা যাপনের কথা আছে। সজলদা যেমন বলছিলেন যে তোমার গল্পটা তোমাকে বলতে হবে, না হলে তুমি অন্যের গল্পের চরিত্র হবে। এই খুব সহজ যুক্তির জায়গা থেকে দলিত লিখলে সেটা দলিত সাহিত্য হবে। এবং
আমরা এই দাবিটা কখনোই করবো না অদলিতের লেখা দলিত সাহিত্য, তার কারণ তাহলে আমরা দলিতকে আক্ষরিক অর্থে বা আবিধানিক অর্থে বোঝার চেষ্টা করছি, কিন্তু এর ব্যঞ্জনাটা বোঝার চেষ্টা করতে হবে যে দলিত শব্দের মধ্যে কেবল দলন বা দলিত হওয়ার ব্যাপারটা নেই, এর মধ্যে একটা গোষ্ঠীর বা একই রকম অনেকগুলো গোষ্ঠীর প্রতিবাদ, প্রতিরোধ, লাঞ্ছনার ইতিহাস, সুখ, দুঃখ, কষ্ট, তাদের লড়াই এবং তাদের মুক্তির যে চিন্তা, মুক্তির পথ খোঁজা, এতগুলো ঘটনা ঘটে গিয়ে এই দলিত শব্দটা তৈরি হয়েছে, তাই দলিত সাহিত্যটা তৈরি হচ্ছে। বাকিরা যে যখন দলিতদের কথা বলছেন সেটা প্রতিনিধিত্বের সাহিত্য, এবং নিম্নবর্গের সঙ্গে তো কখনোই গুলিয়ে ফেললে চলবে না, তার কারণ নিম্নবর্গ এই ধারণাটাই দাঁড়িয়ে আছে যে কোনো পাওয়ার স্ট্রাকচারের হিসেবে যে নিচে আছে সেইখানে সে নিম্নবর্গ। ফলত নারী নিম্নবর্গ, মানে ব্রাহ্মণ নারী হলেও সে নিম্নবর্গ, কিন্তু দলিতকে ওই জন্য মানে দলিত এবং নিম্নবর্গ এই দুটোকে গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই। প্রফেসর সুমিত্রা চক্রবর্তী যখন বলছিলেন, ম্যাডাম খুব সুন্দরভাবে এটা বলেছেন যে দলিত মাত্রেই নিম্নবর্গ, কিন্তু সব নিম্নবর্গ দলিত নয়। একদমই তাই। ফলত ওই সাবঅল্টার্ন ক্যাটাগরি বা ওই ইতিহাস, ওই মেথোডোলজি দিয়েও আমরা দলিতকে খুব একটা বুঝতে পারবো না। এইটা হচ্ছে একটা বিষয়। বাংলায় যে জাতপাত নেই ইত্যাদি এমনটা তো নয়। আমরা কৈবর্ত আন্দোলন থেকে যদি দেখি তাহলে শ্রেণী আন্দোলনের সঙ্গে সঙ্গে কিন্তু জাতপাতের প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল। বাংলায় একাধিক আন্দোলন হয়েছে, নমশূদ্র আন্দোলন হয়েছে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মতুয়া ধর্ম প্রচার প্রসার ইত্যাদি করা, সেটাও একটা ব্রাহ্মণ্যবাদী ধর্মের বিরুদ্ধতা করা, এবং বাংলায় যে গৌণ ধর্মগুলো তৈরি হয়েছে সেটাও তো ব্রাহ্মণ্যবাদী ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে তৈরি হয়েছে। এমনকি দেখুন, নানা রকম বৌদ্ধিক ডিসকোর্স তৈরি হয়। আমরা যখন বৈষ্ণব ধর্মের কথা বলি তখন আমরা বারবার এইটা উদ্ধৃত করি, চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, অতএব বৈষ্ণব ধর্মে সবার প্রবেশ রয়েছে। কিন্তু বৈষ্ণবরা তো চূড়ান্ত পর্যায়ে আনটাচেবিলিটি প্র্যাকটিস করেন, তারা তো মানে অন্যের হাড়ি করায়ও খান না, হ্যাঁ, প্রচন্ড আনটাচেবিলিটি প্র্যাকটিস করেন। এবং ষড় গোস্বামীরা তো এটা প্রবলভাবে চেয়েছিলেন যে বৈষ্ণব ধর্ম আলগা হয়ে যাচ্ছে, এটাকে বাঁধতে হবে, এবং সেই বাঁধার অস্ত্র হিসেবে তারা ব্রাহ্মণ্যবাদকে অনুসন্ধান করেছিলেন, যে কারণে জাত বৈষ্ণব পরবর্তীকালে অনেক পরে জাত বৈষ্ণব বলে একটা ক্যাটাগরি তৈরি হচ্ছে। ফলত ব্রাহ্মণ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হচ্ছে আর একজন নিম্নবর্ণের মানুষ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হচ্ছে, দুজনের সামাজিক অবস্থান এক নয়। আমাদের এই ইতিহাসের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে বুঝতে হবে। যখন দেবব্রত বিশ্বাস তার আত্মজীবনী লিখছেন ব্রাত্যজনের রুদ্রসঙ্গী, যখন তিনি লিখছেন, ওখানে লিখছেন যে ওনারা ব্রাহ্ম হওয়ার কারণে কিভাবে তাকে লাঞ্ছিত হতে হতো, এবং তার স্কুলের বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুরা ছিল সবাই খ্রিস্টান, কারণ হিন্দুরা তাদেরকে ম্লেচ্ছ বলতো যেহেতু তারা ব্রাহ্ম। এটা শরৎচন্দ্রের গৃহদাহতেও আমরা দেখেছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের মধ্যে কিন্তু হিন্দু ধর্মের পৌত্তলিকতা এবং এই যে জাতপাতের বিভাজন, তার বিরুদ্ধেও একটা আন্দোলন ছিল। এবার বাংলায় অনেকগুলো ঘটনা না পাশাপাশি ঘটছে। যে ব্রাহ্মদের কথা আমরা বলছি, সেই ব্রাহ্মরা কিন্তু ইন্টেলেকচুয়ালি প্রিভিলেজ, সেই ইন্টেলেকচুয়ালি প্রিভিলেজড মানুষ বা আর্থিকভাবেও তারা প্রিভিলেজ, তারা জাতপাত বিরোধিতার কথা বলছেন। ফলত ওই দরিদ্র মানুষের, এবং তার আগে ত্রিজাতি সমন্বয় ইত্যাদি ঘটে গেছে, ভদ্রলোক শ্রেণীর উদ্ভব ঘটে গেছে। ফলত দলিত তার মধ্যে প্রবেশ করে যে তার জাতপাতের বা তার লাঞ্ছনার কথা বলবে, তার বঞ্চনার কথা বলবে, সেই জায়গাটা তৈরি হয়নি। ব্রাহ্ম, সে তাকে ম্লেচ্ছ বলে উচ্চবর্ণের হিন্দুরা ত্যাগ করছে, কিন্তু সেই ব্রাহ্মত্ব আবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে। বাঙালি যাদেরকে নিয়ে গর্ব করে তারা সবাই ব্রাহ্ম, রবীন্দ্রনাথ ব্রাহ্ম, সত্যজিৎ ব্রাহ্ম। ফলত ব্রাহ্মদেরকে ওইভাবে আলাদা করে মানে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, যেহেতু তাদের একটা ইন্টেলেকচুয়াল, জোরালো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ছিল। এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আমরা দেখব যে যখন বাঙালি তার ইতিহাস লেখার জন্য এতটা উদ্গ্রীব হয়ে উঠছেন, এবং প্রবাসী পত্রিকাতে আহ্বান জানানো হচ্ছে যে বাঙালি তার প্রবাসী বাঙালির ইতিহাস লেখার জন্য তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে, গোল্ড মেডেল দেওয়া হবে, হ্যাঁ, রামানন্দ মুখোপাধ্যায় বলছেন। তো তখন আমরা দেখবো যে বাঙালির একটা আইডেন্টিটি তৈরি করার একটা বৌদ্ধিক প্রয়াস, বাঙালির ইতিহাস লেখার একটা বৌদ্ধিক প্রয়াস তৈরি হচ্ছে। তার একটু আগে বঙ্কিমচন্দ্র আহ্বান করছেন ইতিহাস লেখার জন্য। সেই সময় কিন্তু বিভিন্ন জাত এবং বর্গের মানুষজন, একদিকে যেমন বাঙালি মুসলমানরা তাদের বাঙালি প্রমাণ করার জন্য, একটা বাঙালি আইডেন্টিটি তৈরি করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করছেন, তেমন নিম্নবর্ণের হিন্দুরাও করছেন। তিরিজাতি পত্রিকা তৈরি হচ্ছে, নমশূদ্র শহীদ পত্রিকা প্রকাশিত হচ্ছে,
সৎচাষী পত্রিকা প্রকাশিত হচ্ছে, যোগী সম্মিলনী পত্রিকা প্রকাশিত হচ্ছে। এগুলো সবই কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষে, মানে 1890-এর দশক এবং একেবারে বিংশ শতাব্দীর শুরুর দিকে এই পত্রিকাগুলো সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। ফলত এই একটা ইতিহাসের মানে বয়ন ক্রমশ চলতে থাকছে। আজকে যখন প্রফেসর জোৎকা যখন বলছিলেন, তখন বললেন যে বাংলার যে স্বাধীনতা আন্দোলন এবং আরো নানাবিধ আন্দোলন ইত্যাদি রয়েছে, সেই সমস্ত আন্দোলনের কারণে জাতপাতের প্রশ্নটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। কিন্তু জাতপাতের প্রশ্নটা রয়েছে, কিন্তু এটাও ঠিক ম্যাডাম যেমন বললেন যে এই চায়ের দোকানে চা খেতে গেলে জাত জিজ্ঞেস করা হয় না বা ইত্যাদি, এই জায়গা থেকে বাঙালির একটা তো প্রগতিশীল সংস্কৃতি ইত্যাদি রয়েছে, কিন্তু তার মানে এই জায়গাটাও নেই যে জাতপাতের জায়গাটাকে অস্বীকার করার একটা প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে বাঙালি দলিতের ইতিহাস বা দলিতের বৌদ্ধিক ইতিহাস যদি আমরা ট্রেস করতে যাই, তাহলে আমরা দেখবো যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকেই একটা বৌদ্ধিক ইতিহাস তৈরি হচ্ছে। যদি আমরা আন্দোলনের ইতিহাস ট্রেস করতে যাই, তাহলে আমরা দেখবো ত্রয়োদশ শতাব্দী থেকে, দ্বাদশ শতাব্দী থেকে যখন কৈবর্ত আন্দোলন হচ্ছে, তখন থেকে সেই আন্দোলনের ইতিহাস আমরা ট্রেস করতে পারবো। এবং খুব সাম্প্রতিককালে বলতে গেলে 30 বছর আগে যখন চুনি কোটালের আত্মহত্যা ঘটছে, সেই আত্মহত্যার রেসপন্সেই তো মানে প্রবলভাবে কল্যাণীদি বা কল্যাণীদির প্রজন্মের যারা দলিত সাহিত্যিক, তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রবলভাবে। এবং চুনি কোটালকে নিবেদিত করে একাধিক নীল পত্রিকার সংখ্যা প্রকাশিত হয়েছে। চুনি কোটালের লেখালেখি, যে আত্মহত্যার ইয়েটা, বয়ানটা, চিঠিটা, সেইটা প্রকাশিত হয়েছে, বা চুনি কোটালকে নিয়ে লেখালেখি প্রকাশিত হয়েছে। ফলত ওইটা একটা ইতিহাসের দাঁড়া। আমাদের এরকম অনেকগুলো ইতিহাসের দাঁড়া রয়েছে দলিত সাহিত্যের মধ্যে। বাংলা দলিত সাহিত্যের আর একটা গুরুত্বপূর্ণ অবস্থান যেটা, সেটা হচ্ছে বাংলা দলিত সাহিত্য আমাদের বুঝতে শিখিয়েছে যে দেশভাগকে কিভাবে অন্য চোখে দেখা হয়। তার আগে দেশভাগের মূল বয়ানটা ছিল ছেড়ে আসা গ্রামের বয়ান। হ্যাঁ, একটা নস্টালজিয়া বড় মাপের ছিল, এবং কলকাতায় চমৎকার সব সিনেমা তৈরি হচ্ছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ নিয়ে একটা রোমান্টিসাইজেশন হচ্ছে, মোহনবাগানের মেয়ের মতো সিনেমা তৈরি হচ্ছে। আমরাও ছোটবেলায় দেখেছি ইটিভি বাংলায় বরিশালের বর, কলকাতার কোণে ইত্যাদি হতো। ফলত না এই ঘটি বাঙালির যুদ্ধটা যে তৈরি হয়েছে বাংলার মূলত কলকাতার সাংস্কৃতিক মঞ্চে, এইটার ফলে যেটা হয়েছে, দেশভাগের ফলে নিম্নবর্ণের মানুষ বা দরিদ্র মানুষের হালটা কি হলো, সেইটা খুব একটা আমরা খুঁজতে যাইনি। যারা দেশভাগের প্রথম প্রজন্মে, তাদের কাছে একটা ট্রমা ছিল, আর আমার মতো যারা দেশভাগের তৃতীয় প্রজন্মে, তাদের কাছে সমস্ত ট্রমাই আসলে স্টোরি টেলিং, গল্প। তার কারণ তার সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ সংযোগ নেই, আমার দাদুর সঙ্গে ছিল বা আমার বাবার সঙ্গে কিছুটা ছিল। তো যখন আমরা দলিত সাহিত্য পেতে শুরু করলাম বিগত কয়েক বছরে, প্রবলভাবে যখন আমরা পেতে শুরু করলাম কয়েক দশকে, তখন আমরা বুঝতে পারলাম যে দেশভাগকে পাঠ করার একটা দলিত লেন্স আছে। শুধু তাই নয়, যে কোনো জাতির ইতিহাসকে পাঠ করার একটা দলিত ইতিহাস আছে। ফলত দলিত সাহিত্য কেবলমাত্র দলিতের জন্য দরকারি নয়, অদলিতের জন্যও দরকারি। কারণ দলিত এইটা একটা হিস্ট্রির প্যারাডাইম। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, বাংলায় যেহেতু দলিত এই বিষয়টা রাজনৈতিক প্রশ্ন কখনো হয়ে দাঁড়ায়নি, সেই কারণে বাংলা বিভাগগুলোতেও দলিত সাহিত্য পঠিত হয় না, কেবল গবেষণার ক্ষেত্রে কয়েকটা ডিসার্টেশন লেখা হয়। বাংলা দলিত সাহিত্যকে কিন্তু তার স্বীকৃতি পেতে হচ্ছে একটু ঘুরপথে, ইংরেজি অনুবাদের মধ্যে দিয়ে। যখন একের পর এক ইংরেজি অনুবাদ হচ্ছে, ইংরেজি কাগজগুলো কভার করছে বলে কয়েকটা বাংলা কাগজ খবর করা শুরু করছে, একটু একটু, তাও বাংলা কাগজ খুব কম কভার করে। সাধারণত বাংলার ঘটনাগুলো বাংলা কাগজে কম পাওয়া যায়, তো কম কভার করে। এবার এই কম কভার করার জন্য আমরা দেখবো, এই কম কভার করলেও আমরা দেখবো যে বাংলা দলিত সাহিত্য বাংলায় স্বীকৃতি পাচ্ছে ভারত ঘুরে এসে। এটা হচ্ছে সব থেকে মজার একটা বিষয়। 2007 সালে 13ই অক্টোবর ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি বলে যে পত্রিকা আছে, সেখানে মীনাক্ষী মুখার্জি এবং মনোরঞ্জন ব্যাপারীর একটা প্রবন্ধ প্রকাশিত হয়, ইজ দেয়ার দলিত লিটারেচার ইন বাংলা বলে। তো সেইটা একটা বড় করাঘাত, গোটা দেশকে একটা মানে চাঞ্চল্যের মধ্যে ফেলে দেয়। সত্যিই তো এতদিন তো বাংলায় দলিত সাহিত্য শুনিনি কখনো, আমাদের মনেও হয়নি, তাহলে বাংলায় দলিত সাহিত্য আছে কিনা। এবার সেইখানে বাংলা দলিত সাহিত্যের ইতিহাস যে ট্রেস করা হয়, সেটা একদম ঊনবিংশ শতাব্দীর যে লোকগান বা নানা রকম মোরাল ট্রেডিশন রয়েছে, সেইগুলোর মধ্যে দিয়ে সেটা ট্রেস করা হয়। তো তারপরে ধীরে ধীরে আমরা দেখবো যে একের পর এক ইংরেজিতে বই প্রকাশিত হচ্ছে। সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হচ্ছে বাংলা দলিত গল্পের ইংরেজি অনুবাদ, এবং পরবর্তীকালে তো অসংখ্য অনুবাদ হচ্ছে। বিগত কয়েক বছরে তো অনেকগুলো অনুবাদ হয়েছে, সায়ন্তনদার নিজে এবং সায়ন্তনদার সম্পাদনায় উদ্যোগে অনেকগুলো কাজ হয়েছে। দলিত লেখিকার কথা সায়ন্তনদা নিশ্চয়ই বলবেন। তাছাড়া আমরা দেখবো শেষ সাম্য থেকে বই প্রকাশিত হচ্ছে, আমরাও অনুবাদ করেছি, ইত্যাদি নানা রকম অনুবাদ হচ্ছে। ফলত গোটা ভারতে একটা জাগরণ তৈরি হয়েছে দলিত সাহিত্যকে
বিষয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে বাংলায় সেটা তৈরি হয়নি। কিন্তু এটা মানে ওই দুঃখের বিষয় বলে মন খারাপ করার কিছু নয়, আমাদের এটা বুঝতে হবে যে বাংলায় কেন হয়নি। তার কারণ বাংলায় দলিতের প্রশ্নটাকে রাজনৈতিক প্রশ্ন হিসেবে রাজনৈতিক দলগুলোই উত্থাপিত হতে দেয়নি, এবং রাজনৈতিক দলগুলো এমন কৌশল রপ্ত করেছে যাতে দলিতের রাজনৈতিক প্রশ্ন অন্য রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। সেটা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কয়েক বছরের রাজনীতি যদি আপনারা খেয়াল করেন, সবাই খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে দলিতের প্রশ্নটা কিভাবে ভাগাভাগি হয়ে গেছে একাধিক রাজনৈতিক দলের মধ্যে, যে কারণে দলিত তার রাজনৈতিক প্রশ্ন নিয়ে ইমানসিপেশনের কথা অদূর ভবিষ্যতে বাংলায় বলতে পারবে না। তার কারণ তার রাজনীতিটা আর আম্বেদকর রাইট রাজনীতি, ফুলের রাজনীতি বা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দলিতের লাঞ্ছনা থেকে মুক্তিকামী রাজনীতির জায়গায় নেই। সেই কাজটা কেবলমাত্র করে যাচ্ছে সাহিত্য। একটু হ্যাঁ, সেই কাজটা কতক্ষণ? 3:09 শুরু করেছেন। তো এবার বিষয়টা হচ্ছে যে সেইটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে বাংলায় রেসপন্সটা এত কম হচ্ছে। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে সেন্টার পেরিফেরি, কেন্দ্র এবং প্রান্ত, এই স্ট্রাকচার দিয়ে দলিতকে বুঝতে চাইলে হবে না। মানে এই মানে আমি এখন বলছি আমি সেন্টারে আছি, আপনারা প্রান্তে আছেন, মানে দলিতের অবস্থান এতটা সহজ অবস্থান নয়। হ্যাঁ, এইটা একটু বুঝতে হবে আর কি, যে এবং সবসময় সেই অবস্থান পাল্টে যায় না। আমার বাবার বয়স 72 বছর। আমার বাবাকে আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছি সবাইকে ভয় পেতে। বাবা সবাইকে ভয় পায়, এবং আমাদের গ্রামটা হচ্ছে মাহেশ্বর প্রধান গ্রাম। এবার মাহেশ্বরা মূলত মানে জমির অধিকারী, জমি তাদের কাছে, বাকিরা তাদের জমিতে কাজ করে। তো আমার বাবা মাহেশ্বরদের প্রচন্ড ভয় পায়। তো বাবা এখন 72 বছর বয়স, বাবা ছোটবেলা থেকে আজ অব্দি ভয়ই পেয়ে এসছে, অবস্থান পাল্টায়নি, অবস্থান পাল্টায় না ওইভাবে। কিন্তু আমার অবস্থান পাল্টেছে। আমি কাকে ভয় পাই এখন? আমি আমার এমপ্লয়ারকে কন্ডিশনালি ভয় পাই, পুরোপুরি যে ভয় পাই এরকম নয়। পলিটিক্যাল পার্টিকে ভয় পায়, হুলিগানদের ভয় পায়, পুলিশকে ভয় পায়, আর আমার বাবা তো সবাইকে ভয় পায়। তাহলে অবস্থান পাল্টেছে, একটুখানি অবস্থান পাল্টে, কিন্তু আমার বাবার অবস্থান পাল্টায়নি। এইটা হচ্ছে বিষয়, যে একজন মানুষ গোটা জীবৎকালে সে সবাইকে ভয় পেতে পারে। দলিতের অবস্থানটা হচ্ছে সেই রকম। কিছুদিন আগে কলেজ স্ট্রিটে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টি শুরু হয়েছে, একজন ওই ছুরি কাঁচি এইগুলোতে ধার দেন। তো বৃষ্টি শুরু হয়েছে বলে উনি চায়ের দোকানের সামনে ফুটপাতে এসে দাঁড়িয়েছে। চায়ের দোকানের যে মালিক, সে তাকে, চায়ের দোকান মানে চা তৈরি করে না, চা পাতার দোকান, চা পাতার দোকানের যে মালিক, সে তাকে একদম ছেই ছেই করে তাড়িয়ে দিচ্ছে। তো আমি তাকে নিষেধ করলাম, এবং আমি ভাবার চেষ্টা করলাম যে এই লোকটা যে ছুরি কাঁচি ধার দেয়, সে সবাইকে ভয় পায়। একজন চা পাতা বিক্রেতা তাকে ছেই ছেই করে তাড়িয়ে দিচ্ছে কোথা থেকে? পিডব্লিউডির ফুটপাত থেকে। কে দিল তাকে এই স্পর্ধা? সে জানে যে এই রাইটটা তার গিভেন, তার আছে। দলিত জানে না, দলিত এটা জানে না। দলিত মনে করে যে কোনো রাইটই নেই, তাকে সব রাইট অধিকার করে নিতে হবে। যে কারণে দলিতের লেখালেখির মধ্যে সবসময় ক্রোধটাকেই নান্দনিক বলা হয়। মানে এই ক্রোধটাই হচ্ছে তার সাহিত্যের নান্দনিক রস, এবং ক্রোধ না থাকলে তো সে প্রতিবাদ প্রতিরোধ ঘোষণা করতে পারবে না। মানে আমি যে সবাইকে ভয় পাই, সে শেষ অবধি কাকে অবলম্বন করবে? তার প্রবল ক্রোধকে অবলম্বন করবে। এটা চমৎকারভাবে দেখানো হয়েছে একটা হিন্দি সিনেমা, কোর্ট মার্শাল বলে। একটা মিলিটারিতে চাকরি করে একজন দলিত, তার বিরুদ্ধে কোর্ট মার্শাল করেছে, এবার তার বিরুদ্ধে বিচার হচ্ছে। এই 1 ঘন্টা 35 মিনিটের সিনেমা, 1 ঘন্টা 10 মিনিট সে সাইলেন্ট বসে আছে একটা ঘরের মধ্যে সিনেমাটা। তারপরে সে তার ক্রোধটা প্রকাশ করলো যে কেন তার অধস্তন অফিসারকে সে মেরেছিল ইত্যাদি। তো এই আমার সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করবো একটা ছোট্ট গল্প বলে। গল্পটা হচ্ছে 1990-এর দশক, তখন বাংলায় সাক্ষরতা অভিযান চলছে। তো এইরকম একটি সাক্ষরতা অভিযান বাঁকুড়ার একটি গ্রামে হচ্ছে। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য, তিনি তার একটা টিম নিয়ে, ইকোনমিক্সের কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে ওই গ্রামে পরিদর্শনে গেছেন, যে কেমন হচ্ছে সাক্ষরতা অভিযান এটা দেখার জন্য। তো সবাই নাম ঠিকানা ইত্যাদি লিখে টিকে দেখিয়েছে। উনি দেখলেন যে বাহ, চমৎকার, ভালো হচ্ছে। শুধু একটি মেয়ে কিছুতেই তার লেখাটা দেখাতে চাইছে না। তো তখন সবাই বলছেন যে দেখাও দেখাও, তুমি কি লিখেছো? মেয়েটা শুধু খাতাটা বুকের কাছে চেপে ধরছে আর খিলখিল করে হাসছে, কিছুতেই দেখাতে চাইছে না। তো সবাই তখন ভাবলো ছেড়ে দাও, তাহলে হয়তো প্রেমপত্র লিখেছে, ওই জন্য লজ্জায় দেখাতে চাইছে না।
তো সবাই তখন চলে এলেন, গাড়িতে উঠে পড়লেন। এবার এই উপাচার্য মহাশয় তিনি গাড়িতে উঠে তার কি মনে হলো, তিনি আবার নেমে গেলেন। নেমে গিয়ে ওই মেয়েটির কাছে গেলেন, মেয়েটি তাকে দেখালো। তো উনি গাড়িতে এসে বসলেন, সবাই প্রচন্ড মানে ঔৎসুক্য নিয়ে বসে আছে যে স্যার কি দেখে এলেন, মেয়েটার খাতায় কি লেখা আছে। তো স্যার তখন বলছেন যে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে, দাও বলছি কি দেখে এলাম। তো উনি বলছেন যে আমি দেখে এলাম মেয়েটা লিখে রেখেছে গত মাসে কোন বাবুর বাড়িতে সে কতদিন কাজ করেছে। এতদিন অবধি হিসেবটা বাবু রাখতো যে আমার বাড়িতে কতদিন কাজ করলো। এবার গোটা ইতিহাস আর চিন্তা বিশ্ব পাল্টে গেল এই একটা ঘটনায়। মেয়েটা হিসেব রাখছে কোন বাবুর বাড়িতে কতদিন সে কাজ করেছে। ওই জন্য যে কোনো আইডেন্টিটি সাহিত্য, দলিতের সাহিত্য, যে শোষিত তার সাহিত্য সেই লিখবে, তার কথা সেই বলতে পারে। কারণ না হলে অন্যজন এটা ঠিক করতে পারবে না সাহিত্যের কন্টেন্টটা কি হবে, সেই জন্য এটা করতে